তো আনইথিক্যাল বিহেভিয়ার এগুলি অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, তাদেরকে এথিক্সের ট্রেনিং দিতে হবে যেন তারা নৈতিকভাবে কাজ সঠিক, তাদেরকে এনকারেজ করতে হবে। ডু নট অটোমেটিক্যালি অফ এ স্ট্রং কালচার। এথিক্সের বিষয়টা আমরা শেষ করলাম। আমরা এবারে নেক্সট কি আছে একটু দেখছি। TQM, হ্যাঁ, TQM নিয়ে একটু আলোচনা করি। আমাদের এই যে একটা কাস্টমার স্যাটিসফ্যাকশন ক্লাস আছে, সেখানে কাস্টমার স্যাটিসফ্যাকশন কিন্তু TQM এর ভিত্তি কিন্তু কাস্টমার স্যাটিসফ্যাকশন। আমরা একটু TQM-টা একটু দেখি। TQM বলতে আমরা কি বলছি? টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। TQM, total quality management. The management approach of an organization centered on quality. ঠিক আছে, কোনো সংগঠনের বা কোনো প্রতিষ্ঠানের যে কোনো কাজের কেন্দ্রবিন্দু হবে কোয়ালিটি, বেসড অন দ্য পার্টিসিপেশন অফ অল ইটস মেম্বার, যেখানে কিনা এই প্রতিষ্ঠানের সব সদস্য অংশগ্রহণ করবে এবং তাদের সবাই এইম থাকবে এই প্রতিষ্ঠানের সাকসেস কিভাবে, থ্রু কাস্টমার স্যাটিসফ্যাকশন অ্যান্ড বেনিফিটস টু অল মেম্বার্স অফ দ্য অর্গানাইজেশন অ্যান্ড টু সোসাইটি। অর্থাৎ এটার বেনিফিটটা সমাজ এবং ওই প্রতিষ্ঠানের সবাই ভোগ করবে। টোটাল বলতে এখানে কি বোঝাচ্ছে? মেড আপ অফ দ্য হোল, অর্থাৎ টোটাল একটা সামগ্রিক বিষয়, একেবারে নিচে থেকে উপর পর্যন্ত ম্যানেজমেন্টে যা যে ব্যক্তি আছে বা যেই ডিপার্টমেন্টগুলো আছে সবগুলোর কোয়ালিটি। কোয়ালিটি হচ্ছে ডিগ্রি অফ এক্সেলেন্স অফ এ প্রোডাক্ট অর সার্ভিস প্রোভাইড, অর্থাৎ আমরা যে সেবা দিব বা যে পণ্য বিক্রি করব সেটার অবশ্যই এক্সেলেন্স কোয়ালিটি হতে হবে। ঠিক আছে, একদম সর্বোচ্চ ডিগ্রির হতে হবে। ঠিক আছে, যদি ঘন ঘন আমাদের বিদ্যুতে বিঘ্ন হয়, হ্যাঁ, ইন্টারাপশন হয়, তাহলে সবাই কি করে? বিদ্যুৎ বিভাগকে গালাগালি করে। বিদ্যুৎ, হ্যাঁ, তো এই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। সেবা পাওয়ার ক্ষেত্রে দেখা যায় যে ঘুষ নেয়, সঠিকভাবে অভিযোগগুলো সমাধান করে না, মানুষ বিরক্ত হয়ে যায়, তাই না? এই সবগুলি বিষয়গুলো আমাদেরকে সমাধান করতে হবে। সেই প্রেক্ষিতে আমাদের বিদ্যুৎ সেবাটার কোয়ালিটি সুরক্ষা হবে, যেটা আমরা এনআইএস এর ক্ষেত্রে আলোচনা করেছিলাম। এরপর ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট কিরকম হবে? অ্যাক্ট, আর্ট অফ এ ম্যানেজার ফর হ্যান্ডলিং, কন্ট্রোলিং, লিডিং। এখানে সকল সমস্যাগুলোকে যেন হ্যান্ডলিং করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে এবং নেতৃত্ব দিতে পারে, সেভাবে ম্যানেজমেন্টকে কাজ করতে হবে। দেখা গেল আমার দপ্তরে একটা সমস্যা হয়েছে, আমি যদি এটা সমাধান না করি, দিনে দিনে কিন্তু সমস্যা থেকে আরো সমস্যার সৃষ্টি হয়। এবং সব কাজগুলো একটা টিম ওয়ার্ক। আমরা যখন একটা দাপ্তরিক কাজ করি, একটা টিম ওয়ার্ক, টিমের মধ্যে অনেকেই থাকে, একেবারে ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টর, তারপরে এসডি, তারপরে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তারপরে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ইউডিএ, এলডিএ, তারপরে এমএলএসএস, তারপরে ক্লিনার ইত্যাদি। সবাই মিলে, ক্লিনার যদি রুম ক্লিনার না করে আমি রুমে ঢুকতে পারছি না, রুমে ঢুকতে না পারলে আমি আমার কাজ শুরু করতে পারছি না। তারপরে এলডিএ যদি টাইপ না করে দেয়, তারপরে ইউডিএ যদি নোট তৈরি করে না দেয়, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যদি তার যে দায়িত্ব আছে সেটা করে না দেয়, এভাবে কিন্তু ধাপে ধাপে কাজ বিঘ্নিত হয়। সেজন্য টোটাল সবাইকে সবার যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে, টিম ওয়ার্কের মতো। ঠিক আছে, এখন আমরা একটু টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের বিষয়ে ঐতিহাসিক যে বিবর্তনটা হয়েছে সেটা আমরা একটু আলোচনা করব। তার আগে একটু দেখি টিকিউএম এর প্রিন্সিপাল গুলি কি কি। টপ ম্যানেজমেন্ট সাপোর্ট, অবশ্যই আমার যদি এই কাজগুলো করতে হয় আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাপোর্ট লাগবে। এক সময় কিন্তু আমাদের পিডিবিতে টিকিউএম এর চর্চা শুরু হয়েছিল প্রায় 2005 সালের দিকে বা আর একটু আগে। তো তখন আমাদের প্রত্যেকটা দপ্তরে দপ্তরে বিভিন্ন কমিটি গঠন করা হয়েছিল, তাদেরকে এক একটা কমিটির দায়িত্ব ছিল, তার যে দায়িত্ব বা কর্তব্য আছে সেখানে কি কি সমস্যা আছে, বা কোন একটা কাজ করতে গেলে
অফিসের কোন একটা উন্নয়ন করতে গেলে, কোন একটা বিষয় নিয়ে কাজ করতে গেলে কি কি সমস্যায় আমরা সম্মুখীন হচ্ছি, এগুলি সব পয়েন্ট আউট করা। এই সমস্যাগুলো কিভাবে সমাধান করতে পারবে, কে দায়িত্ব, কাকে দায়িত্ব দেওয়া, কি দায়িত্ব দেওয়া যায়, এই বিষয়গুলো নির্ধারণ করা। তারপরে এগুলোর সমাধান করতে হলে কি হতো, সেই টপ ম্যানেজমেন্টের সাপোর্ট লাগতো, তা নাহলে কিন্তু কাজগুলা করা যেত না। তো তখন একটা বদনাম ছিল যে টপ ম্যানেজমেন্ট, আমরা নিচেরা ঠিকই টিকিউম করছি, টপ ম্যানেজমেন্ট তো আমাদেরকে সাপোর্ট দিচ্ছে না, আমাদের সমর্থন করছে না, আমরা বিভিন্ন সমস্যার সমাধান দিচ্ছি, এগুলি নিয়ে তো টপ ম্যানেজমেন্ট কোনো আগ্রহ দেখাচ্ছে না। যার কারণে কিন্তু আস্তে আস্তে এটা নিরুৎসাহিত হয়ে এখন এক পর্যায়ে এটা বন্ধ হয়ে গেছে। টিকিউএম এর একটা দপ্তরই ছিল আমাদের এই বিদ্যুৎ ভবনে, যেটা এখন অ্যাবলিশ হয়ে গিয়েছে। পরিচালক পর্যায়ে একজন কর্মকর্তা এবং তার আন্ডারে ইউডিএ, ডিডি এনারা ছিলেন। তো এটা এখন আর নেই। আসলে আমাদের এগুলি বাস্তবায়ন হয় না। আমাদের যেরকম এনআইএস আজকে মুখ থুবড়ে পড়েছে, সেরকম টিকিউএম মুখ থুবড়ে পড়েছে। এগুলি হলো আমাদের সচেতনতার অভাব, আমাদের আন্তরিকতার অভাবের কারণে। আমরা এগুলি জানছি, শিখছি ঠিকই, কিন্তু আমরা অ্যাপ্লাই করতে গেলে পারছি না, কারণ ওই সেই টপ ম্যানেজমেন্টের সাপোর্ট। টপ ম্যানেজমেন্ট শুধু আমাদের পিডিবির মেম্বার নয়, শুধু চেয়ারম্যান নয়, মিনিস্ট্রিও এখানে টপ ম্যানেজমেন্ট। মিনিস্ট্রিও শুধু নয়, প্রধানমন্ত্রীও টপ ম্যানেজমেন্ট। ঠিক আছে, সবকিছু একটা ধারাবাহিক ক্রমধারা রয়েছে। এরপর আছে কে, ইমপ্লিমেন্টেশন অফ লং টার্ম স্ট্র্যাটেজিক প্ল্যান অন কোয়ালিটি। কিভাবে কোয়ালিটিটা আমাদের বাস্তবায়ন করতে হবে, সেটার ব্যাপারে আমাদের লং টার্ম কৌশল অবলম্বন করতে হবে। ঠিক আছে, সে এক মিনিট একটু ফোনটা ধরি। সালাম আলাইকুম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আজকে তো আসতে পারবো না, কারণ এই যে মেম্বার স্যার একটা কাজ দিছে, মোজাম্মেল, এদেরকে এনে কাজটা করতেছি। এই কাজটা শেষ হওয়ার পরে মনে করো আড়াইটার সময় যে আমাদের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ওই যে জায়গা জমি কেনা টেনার ব্যাপারে একটা মিটিং আছে, বোর্ড মিটিং। তারপরে তোমার 4:30টায় আছে আমাদের স্টেন ইঞ্জিনিয়ার নিয়োগ কমিটির মিটিং। ঠিক আছে, তো ধারাবাহিকভাবে একটা ব্যস্ত আছি, জন্য আসতে পারবো না। তোমার কাজে লাগলে আসো। আচ্ছা, তারপর কি বলছিলাম, কাস্টমার ফোকাস। আমাদের যে কোনো কাজে খেয়াল রাখতে হবে, কাস্টমারের দিকে ফোকাস দিতে হবে। কাস্টমার কি চায়, আমাদের বিদ্যুৎ ক্রেতারা আমাদের থেকে কি চায়, কিরকম বিদ্যুৎ চায়, কিরকম সেবা চায়। ঠিক আছে, ডিস্ট্রিবিউশন গুলোতে আমাদেরকে কিভাবে সেবা দিতে হবে, কাস্টমারের কি চাহিদা, এই জিনিসগুলোর দিকে আমাদের গুরুত্ব দিতে হবে। এমফাসিস কোয়ালিটি এসুরেন্স, আমাদের কেমন ভাবে সমস্যাগুলো সমাধান করতে হবে যেন একই সমস্যা বারবার না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। ফোস্টারিং টিম ওয়ার্ক, যেহেতু কাজগুলো টিম ওয়ার্ক, যেমন ডিস্ট্রিবিউশনে যদি কেউ কাজ করতে যায়, সেখানে একজন কমপ্লেন অভিযোগ নিবে, সে তার কর্তৃপক্ষকে সে অভিযোগ দিবে, কর্তৃপক্ষ একজনকে দায়িত্ব দিবে, তিনি আবার তার সাহায্যকারীদেরকে নিয়ে সে কাজটা করবেন। আবার সেই কাজটা করার ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন প্রিকশন গ্রহণ করতে হয়। হ্যাঁ, সবগুলি মিলে একটা টিম ওয়ার্কের মাধ্যমে কাজটা সম্পন্ন করতে হবে, যাতে এটা স্থায়ী এবং সুন্দর সমাধান হয়। পারফরমেন্স মেজারমেন্ট, কার কিরকম পারফরমেন্স সেটা আমাদের মূল্যায়ন করতে হবে। কারো যদি কমতি দেখা যায়, সেটা তাকে আস্তে আস্তে ট্রেনিং দিয়ে হোক, উপদেশের মাধ্যমে হোক, বা শিক্ষাদানের মাধ্যমে এটাকে ফিল আপ করতে হবে। প্রোভাইডিং ট্রেনিং এন্ড রিকগনিশন, এবং ট্রেনিং দেওয়ার পরে তারা কি শিখলো, এই জিনিসগুলো মনিটরিং করতে হবে। ঠিক আছে, কাস্টমার্স কারা সেটা আমরা জানি। তারপরে টিকম অ্যাক্টিভিটিজ মধ্যে পলিসি ম্যানেজমেন্ট আছে, ইমপ্রুভমেন্ট অ্যাক্টিভিটিজ আছে, এবং কিউসি সার্কেল। এই যে যেটা বলেছিলাম যে প্রত্যেকটা দপ্তরে একটা বিভিন্ন গ্রুপ তৈরি হয়েছিল, এটা হলো কিউসি সার্কেল। এটা গঠন হচ্ছে কাদের মাধ্যমে, বাই স্টাফ। আর ইমপ্রুভমেন্ট অ্যাক্টিভিটিস, এটার দায়িত্ব ছিল ম্যানেজার বা অফিসাররা। আর পলিসি ম্যানেজমেন্ট তাদের কাজ ছিল টপ ম্যানেজমেন্টের। এই টপ ম্যানেজার্স, এদের দায়িত্ব সঠিকভাবে পালন না হলে কিন্তু আমাদের আসলে ওই কিউসি সার্কেলের অ্যাক্টিভিটিস গুলো একসময় আর বাস্তবায়িত হয়নি। আমরা একটু কোয়ালিটির ঐতিহাসিক প্রেক্ষাপটটা একটু দেখি। প্রথমে আদিম যুগের দিকে দেখি, সে সময় কিন্তু কোয়ালিটির ধারণা খুব একটা প্রাচীন মানে ছিল না। মোটামুটি আমাদের কাজ চলে এইভাবে, আমরা কাজগুলো করতে, যেমন একটা পশু শিকার করার জন্য একটা তীর লাগবে বা একটা অস্ত্র লাগবে, পাথরকে ঘষে ঘষে সেটাকে অস্ত্র বানানো হয়েছে। সেটাকে মোটামুটি একটা কোয়ালিটি করা হয়েছে, কিরকম ধারালো করা, তারপরে যেন সজেক গেঁথে যায় সেজন্য সুচালো করা। এইভাবে কোয়ালিটির ধারণাটা তখন কাজ করতো। ঠিক আছে, তারপরে
জীবিকা নির্বাহের জন্য তারা বিভিন্ন রকম কাজ করত, চাষাবাদ করত, সে চাষাবাদের জন্য তাদের বিভিন্ন যন্ত্রপাতি লাগতো, সেগুলি তারা তৈরি করেছে সেইভাবে। তারপরে শিকার করার ক্ষমতা বৃদ্ধির জন্য এবং প্রতিযোগিতা জয় করার জন্য তারা কি করেছে, বিভিন্ন ধরনের হাতিয়ার আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট করেছে, তাই না? আজকে আমরা যে পিস্তল বন্দুক দেখি, তখন তো এগুলো ছিল না, কিন্তু তখন আস্তে আস্তে এক সময় তীর ছোড়া আবিষ্কার হয়, সেই তীর ছোড়া থেকে আস্তে আস্তে কিন্তু আজকের এই অস্ত্রশস্ত্রের বিষয়গুলো এসেছে এবং কোয়ালিটিটা এইভাবে এগিয়ে চলেছে। মধ্যযুগের ক্ষেত্রে কি ছিল? মধ্যযুগে আস্তে আস্তে আরো উচ্চ মানসম্পন্ন হয়েছে, কোয়ালিটি আরো বৃদ্ধি পেয়েছে, প্রশিক্ষণের ব্যবস্থা হয়েছে এবং জিনিসটা বিস্তার লাভ করেছে প্রশিক্ষণের মাধ্যমে। হ্যাঁ, আগে কি হতো, ব্যক্তি ব্যক্তি নিজেরটার কোয়ালিটি ইমপ্রুভ করার চেষ্টা করেছে, মধ্যযুগে এসে এটা আরো বিস্তার লাভ করে, প্রশিক্ষণ দেওয়া হয় কিভাবে সুন্দর কোয়ালিটি তৈরি করা যায়, এবং উৎপাদনকারী কর্মদক্ষতা প্রশিক্ষণের উপরে পণ্যের মান নির্ভরশীল ছিল। এরপরে শিল্প বিপ্লব ঘটে, শিল্প বিপ্লবের ফলে উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পায়, মানুষের চাহিদা বৃদ্ধি পায়, মানুষ আস্তে আস্তে পছন্দ করা শুরু করে কোনটা ভালো, কোন প্রতিষ্ঠানের কোন পণ্যটা ভালো, কোনটা কম ভালো, তারা উন্নত মানের পণ্য নেওয়ার চেষ্টা করে। সেইভাবে কিন্তু আস্তে আস্তে প্রত্যেকটা প্রতিষ্ঠান তাদের সেবার বা পণ্যের মান উন্নয়নের চেষ্টা করতে থাকে। 1920 দশকের দিকে দেখা যায় যে আমেরিকা স্ট্যাটিস্টিক্যালি কিভাবে কোয়ালিটি কন্ট্রোল করে পণ্যের মান উন্নয়ন করা যায় সেভাবে চিন্তা ভাবনা শুরু করে 1920 সালে, ঠিক আছে? আর মূলত এটা একটা জাপানি ধারণা, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। 1920-এর দশকে তার আগে কিছু কাজ সম্পন্ন হয়েছে, যেমন আমরা বলি 1911 সালের দিকে দ্য প্রিন্সিপলস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট এই ধরনের একটা বিষয় পাবলিশড হয়েছে। ফ্রেডরিক টেইলর, উনি একজন বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হিসেবে পরিচিত, উনি এই বিষয়ে নিবন্ধন লিখেন, স্পেসিফিক সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, ঠিক আছে, প্রিন্সিপলস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, এই হিসেবে তখন জিনিসটা শুরু হয়। এরপরে 24 সালের দিকে দেখা যায় যে SF ডজ এবং HG রোমিং ওনারা স্যাম্পলিং মেথড প্রবর্তন করেন। স্যাম্পলিং মেথড হলো কি, বিভিন্ন জনের কাছ থেকে জানতে চাওয়া যে তারা কি ধরনের জিনিস পছন্দ করে, কোন জিনিসটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, এই বিষয়গুলো, ঠিক আছে। তারপরে ওই একই সময় দেখা যায় যে WA শহার্ট উনি কন্ট্রোল চার্টের প্রবর্তন করেন, অর্থাৎ স্ট্যাটিস্টিক্যাল মেথড প্রয়োগ করেন। স্ট্যাটিস্টিক্যাল মেথড মানে হলো যে জিনিসটার পরিসংখ্যান ভালো আসছে বেশি, সেই জিনিসটাকে তারা গ্রহণ করেন, ঠিক আছে। এরপর স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল আসে। এই টোটাল কোয়ালিটির আগে স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি, অর্থাৎ সার্বিকভাবে যেটা বেশি কোয়ালিটি সেটাকে গ্রহণ করা হয়েছে। এরপর যেটা বললাম যে আমেরিকায় স্ট্যাটিস্টিক্যাল টেকনিক এটা প্রয়োগ করে। তারপরে জাপান JUSC 1946 সালের দিকে, JUSC এটা হলো জাপান ইউনিয়ন অফ সায়েন্টিস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্স, এই JUSE গঠন করে জাপান। এর দেখা দেখি আমেরিকা কি করে, ASQ অর্থাৎ আমেরিকান সোসাইটি ফর কোয়ালিটি কন্ট্রোল, এটা তৈরি করে। তাহলে কোয়ালিটি কন্ট্রোলের ব্যাপারে মোটামুটি 1946 সালে জাপান এবং আমেরিকা, জাপানের দেখা দেখি আমেরিকা এবং দুই একসাথে এই বিষয়ে কাজ করা শুরু করে। এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, জাপানের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়ে। এই অবস্থায় উত্তরণের জন্য গঠিত হয় জাপানিজ ইউনিয়ন অফ সায়েন্টিফিক ইঞ্জিনিয়ার্স, কোয়ালিটি কন্ট্রোল রিসার্চ গ্রুপ, তারপর ট্রেনিং কোর্স অন SQC, এগুলি তৈরি হতে থাকে। এরপর আমরা দেখতে পাচ্ছি 1950 সালের দিকে WE ডেমিং জাপানে পরিদর্শনে আসেন, উনি আমেরিকা থেকে আসছেন, জাপানে আসেন এবং জাপানের বৈজ্ঞানিক প্রকৌশলী, তারপর এক্সিকিউটিভ এদের সাথে সেমিনার করেন, ওয়ার্কশপ করেন এবং 220 জন প্রকৌশলীর জন্য SQC বিষয়ে প্রাতিষ্ঠানিক কোর্স শুরু করেন উনি, ঠিক আছে। 1954 সালে জোসেফ M. জুরান, উনিও জাপানে আসেন, উনি কোয়ালিটি ডেভেলপমেন্টের নীতি নির্ধারকের ভূমিকা বিষয়ে গুরুত্ব আরোপ করেন এবং তিনি এ সময় পণ্যের গুণগত মান অর্জনের বিভিন্ন টেকনিক বিষয়ে
বিভিন্ন জার্নালে প্রকাশ করেন। অতঃপর পণ্যমান বৃদ্ধি পায় এবং 1960 সালের দিকে জাপান প্রথম কোয়ালিটি কন্ট্রোল সার্কেল গঠন করেন। সেখানে ওয়ার্কার এবং তারা কি করতো, স্ট্যাটিস্টিক্যাল বিষয়ে প্রাথমিক জ্ঞান, অর্থাৎ বেশি বেশি ভালো জিনিস তৈরি হচ্ছে কোথায়, হ্যাঁ, সেই বিষয়ে লাভ করেন এবং পণ্যের মান উন্নয়নের ক্ষেত্রে সেটা প্রয়োগ করা শুরু করেন। এরপর 1960 সালের নভেম্বর মাসের দিকে জাপান কোয়ালিটি মান্থ হিসেবে একটি মাসকে নির্ধারণ করে এবং সেখানে প্রচারণা করেন এবং বিভিন্নভাবে কোয়ালিটি সংরক্ষণের জন্য তার বিভিন্ন কার্যক্রম পালন করেন। 1970 থেকে 80-র দশকে প্রথম দিকে জাপান উন্নয়নমূলক কার্যক্রমে জনগণের অংশগ্রহণের বিষয়টা গুরুত্ব দেয় এবং এই সময় আমেরিকাও জাপানের উন্নয়নমূলক কার্যক্রম প্রত্যক্ষ করার জন্য জাপান ভ্রমণ করে। তার মানে হলো যে TQM এর অরিজিনাল হলো জাপান থেকে আস্তে আস্তে বিভিন্ন জায়গাটা ছড়িয়ে যায়। তো এরপরে জাপান 5S কৌশল প্রয়োগ করে, 5S কৌশল নিয়ে আমরা আলোচনা করব। তো 5Sটা মূলত 5টি জাপানি শব্দের জাপানি এস নিয়ে গঠিত। সেগুলি কি কি? সেইরি, সেইতন, সেইসো, সেইকেৎসু, সিৎসুকে। তো জাপানি ভাষায় এই 5টি শব্দ, যেটা কিনা 5টি জাপানি শব্দের উচ্চারণ বাংলায় লিখতে গেলে দন্তস্ব শব্দ ব্যবহৃত হয়। এগুলো হচ্ছে কি কি? সেইরি অর্থ হচ্ছে সুসংগঠিত কর্মস্থল, সেইতন সুসংস্থান, তারপরে সেইসা এটা হচ্ছে সুশ্রী কর্মস্থল, তারপর সেইকেৎসু সুদৃশ্য কর্মস্থল, আর সিৎসুকে সুশৃঙ্খল। ঠিক আছে, আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি জিনিসগুলা। হ্যাঁ, প্রথম সেইরি অর্থ হলো অর্গানাইজেশন বা সংগঠিত কর্মস্থল ইত্যাদি ইত্যাদি। আমরা একটু এগুলির প্রয়োগের যে সুবিধা আছে সেগুলি একটু আলোচনা করি এখানে। যেমন সেইরি হলো সংগঠিত কর্মস্থল। ঠিক আছে, কর্মস্থল এমনভাবে সংগঠিত হতে হবে যাতে কাজের প্রয়োজনীয় মালামাল সহজে পাওয়া যায়, অর্থাৎ আমাদের জিনিসপত্র সব গোছালো হতে হবে, যেটা যেখানকার জিনিস সেটা সেখানে রাখতে হবে, তাহলে মালামাল তৎক্ষণাৎ পাওয়া যাবে, নয়তো দেখা যাবে যে আমাদের কাজে অনেক বিলম্ব হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমাদের কি কি করতে হবে? অপ্রয়োজনীয় সকল মালামাল ফেলে দিতে হবে, পুরাতন জিনিসগুলো যেগুলো দরকার নাই, মেয়াদ শেষ, সেগুলো ফেলে দিতে হবে। বিভিন্ন মাল আমাদের যেগুলো 2-1 বছর লাগবে সেগুলি একদম, তারপরে 6 থেকে 12 মাস চলবে যেগুলো সেগুলোর একদিকে রাখা। হ্যাঁ, এগুলো এভাবে আমাদেরকে ব্যবস্থাপনা করতে হবে। যেগুলো মরিচা পড়া হাতিয়ার উপকরণ বা প্রয়োজন হবে না সেগুলি ফেলে দিতে হবে। ত্রুটিপূর্ণ বিকল উপকরণ এগুলি মেরামত করা থাকলে কেন মেরামত করে রাখতে হবে, হয়তো ফেলে দিতে হবে ইত্যাদি। হ্যাঁ, এই যে আমরা একজন ব্যক্তি উপরে জিনিস খুঁজে হয়রান হয়ে যাচ্ছে, খুঁজে পাচ্ছে না, অনেকক্ষণ পর সে খুঁজে পেলো এবং সেটা নিচে যে আমি খুঁজে পেয়েছি। হ্যাঁ, এই যে আমরা দেখতেছি যে ধারালো জিনিসগুলো যেখানে সেখানে ফেলে রাখার কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য আমাদেরকে ধারালো জিনিস একদিকে নিরাপদ অবস্থানে রাখতে হবে। এরপর হচ্ছে সুসংস্থান বা সেইতন, অর্গানাইজিং। কর্মস্থলের মালামাল যথাযথ অবস্থানে রাখার প্রয়োজন, প্রায় পাশাপাশি একই। হাতিয়ার বা নথির ক্ষেত্রে এমন ভাবে রাখতে হবে যেন 30 সেকেন্ডের মধ্যে সব খুঁজে পাওয়া যায়। ঠিক আছে, সুসংস্থানের জন্য অবশ্যই প্রয়োজনীয় সকল দ্রব্যাদির একটি সুনির্দিষ্ট সংরক্ষণ স্থল নিশ্চিত করতে হবে, একটা সুনির্দিষ্ট স্থান থাকতে হবে। আমাদের এক সময় লাল, সবুজ, নীল, হলুদ, নীল বিভিন্ন রকমের ফাইল কভারেজ চালু হয়েছিল, বিভিন্ন বিষয়ে বিভিন্ন রঙের ফাইল, যেন আমরা খুব দ্রুত এগুলি খুঁজে পেতে পারি এবং এগুলো কিভাবে আমাদের আলমিরা বা আমাদের ডেস্কে সংরক্ষণ করতে হবে সেই ব্যাপারেও এগুলির বিষয়ে আমাদের প্রশিক্ষণ হয়েছে।